30 মে 1981। ঘড়িতে তখন রাত 3:50। চট্টগ্রামের আকাশে তখন কালো বৈশাখী প্রলয়ঙ্কারী উন্মাদনা। মুষলধারে বৃষ্টির ঝাপটায় অন্ধকার আর ধোঁয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল স্বয়ংক্রিয় রাইফেলের ব্রাশ ফায়ার। রুমের দরজা ভেঙে যখন একদল সেনা সদস্য ভেতরে ঢুকলো, তখন সামনে দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চোখের কোণে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত বিস্ময় নিয়ে তিনি শান্ত কণ্ঠে তার ওই কমান্ডে থাকা সৈন্যদের জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? সামনে দাঁড়িয়ে থাকা এক ক্যাপ্টেন থতমত হয়ে উত্তর দিলেন, স্যার, আপনি ঘাবড়াবেন না, আমরা আপনাকে নিয়ে যাব। কিন্তু রাষ্ট্রপতির সেই জিজ্ঞাসার উত্তর কোনো কথা দিয়ে আসেনি, এসেছিল এক ম্যাগাজিন তপ্ত বুলেটের মাধ্যমে। মাত্র 9 মিনিটে থমকে গিয়েছিল এক জাতির স্পন্দন। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader, Sheikh Mujibur. কিন্তু কেন রণাঙ্গনের সেই বীর সেনানীকে কেন নিজের দেশের ওই সৈন্যদের হাতে প্রাণ দিতে হলো? এর পিছনে কি কেবল ক্ষোভ ছিল, নাকি ছিল এক গভীর রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? আসসালামু আলাইকুম, আমি আবু নাইম। আজকের এই কেস স্টাডিতে আমরা উন্মোচন করব জিয়াউর রহমান হত্যার সেই রোহমর্ষক ও ট্রাজিক রহস্যের প্রতিটি নিখুঁত তত্ত্ব। ইতিহাসের এমন কিছু সত্য আজ আপনাদের জানাবো যা হয়তো আপনারা আগে কখনো শুনেননি। আজকের এই ভিডিওটি একটু বড় হতে পারে, তবে আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। তাহলে চলুন শুরু করা যাক। জিয়াউর রহমানকে শেষ করে দেওয়ার পরিকল্পনা 1981 সালে 30 মে হুট করে নেওয়া হয়নি। ইতিহাসের পাতা ও নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় এই হত্যার বীজ বপন করা হয়েছিল অনেক আগে থেকেই। 1980 সালের ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমির একটি অনুষ্ঠানে জিয়াউর রহমানের যাওয়ার কথা ছিল। তৎকালীন জিওসি এবং এক সময়ের ঘনিষ্ঠ মিত্র জেনারেল আবুল মঞ্জুর সেখানে একটি ভয়াবহ পরিকল্পনা করেন। তিনি একটি ডিনারের আয়োজন করে জিয়াসহ সকল হাই র্যাঙ্ক অফিসিয়ালদের গ্রেফতার করার ছক কষেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। এরপর আসে 1981 সালের ফেব্রুয়ারি মাস। কক্সবাজার সমুদ্র সৈকতে একটি সামরিক মহড়ার সময় জিয়াকে জিম্মি করে কিছু দাবি আদায় করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু জেনারেল মঞ্জুর তখন হার্ডলাইনে যেতে দ্বিধাবোধ করছিল। সে ভাবছিল এত জনতা হয়তো তার বিরুদ্ধে চলে যাবে। জিয়াউর রহমান মৃত্যুর মাত্র 20 দিন আগে 10 মে চট্টগ্রাম একটি ড্রাই ডক উদ্বোধনকালে সুইচের নিচে বিস্ফোরণ পাওয়া যায়। একের পর এক এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছিল যে চট্টগ্রাম জিয়াউর রহমানের জন্য এক মৃত্যুফাত পরিণত হচ্ছে। কিন্তু জিয়া কি জানতেন না? না, তিনি জানতেন। সামরিক গোয়েন্দা সংস্থা তাকে বারবার সতর্ক করেছিল, কিন্তু নিয়তি যেন তাকে বারবার সেই চট্টগ্রামের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এই হত্যাকাণ্ডের নৈপথ্যে কারিগর হিসাবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় সে হলো জেনারেল আবুল মঞ্জুর। মঞ্জুর ছিলেন তখুর মেধাবী এবং কিছুটা অহংকারী অফিসার। 1975 সালে 7 নভেম্বরের পর জিয়া তাকে চট্টগ্রামের জিওসি হিসাবে বদলি করে, কিন্তু তখন মঞ্জুর এটাকে দেখেছিল এক ধরনের নির্বাসন হিসাবে। তখন মঞ্জুর মনে করলো যে তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দু ঢাকা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সে জিয়াউর রহমানের কাছে অনেক অনুরোধ করেছিল তাকে ঢাকার ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের প্রিন্সিপাল করার জন্য, কিন্তু জিয়া তখন সেনাবাহিনীতে ডিসিপ্লিন ফেরাতে ব্যস্ত ছিলেন, তাই তিনি তখন মঞ্জুরের সেই আবদার মানেননি। দীর্ঘদিন ধরে জমে থাকা এই রাগ আর ক্ষোভকে পুঁজি করে মঞ্জুর তার এক সাম্রাজ্য গড়ে তোলে। তার কমান্ডে ছিল পুরো সেনাবাহিনীর প্রায় 1/3 সদস্য। মঞ্জুর তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের মধ্যে জিয়া বিরোধী প্রপাগান্ডা ছড়াতে থাকে। আর ঠিক সেই সময় জিয়াউর রহমান একটি প্রশাসনিক ভুল করে বসেন। 29 মে জিয়াউর রহমান যখন চট্টগ্রাম আসার সিদ্ধান্ত নেন, ঠিক সেই দিনই তিনি মঞ্জুরকে ঢাকায় স্টাফ কলেজে বদলির আদেশ জারি করেন। জিয়ার এই আদেশের পর মঞ্জু তখন মনে করলো যে এটা তাকে সেনাবাহিনী থেকে পুরোপুরি সেটে ফেলার প্রথম ধাপ। আর এই আগুনে ঘি ডালেন জিয়ার পিএসও লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ। অত্যন্ত গোপনীয় এই বদলির খবরটি মাহফুজ আগেই মঞ্জুরের ঘনিষ্ঠ বন্ধু কর্নেল মতিউরের কাছে ফাঁস করে দেয়। তখন মূলত জিয়াউর রহমানের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল না, তার যাওয়ার কথা ছিল জেদ্দায় ওআইসি সম্মেলনে। কিন্তু সম্মেলনটি বাতিল হওয়ায় তিনি ভাবলেন রাজশাহীতে যাবেন, আর সেটাও বাতিল হলো। শেষ পর্যন্ত রাজনৈতিক কোন্দল মেটাতে তিনি সিদ্ধান্ত নিলেন চট্টগ্রামে যাওয়ার। বলা হয় নিয়তি তাকে টেনে নিয়ে গিয়েছিল সেখানে।
29 মে জিয়াউর রহমান চট্টগ্রামে এলেন। সারাদিন ব্যস্ততায় কাটলো। জুম্মার নামাজ পড়লেন চন্দনপুরা মসজিদে। সাধারণ মানুষের ভিড় সামলে তিনি সার্কিট হাউস ফিরলেন। বাইরে তখন আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। বজ্রপাত আর কালোবৈশাখীর তাণ্ডব। জিয়া চাইলে সেই রাতেই ঢাকা ফিরতে পারতেন, কিন্তু প্রকৃতির এই দুর্যোগের কারণে তিনি তখন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাত তখন অনেক। জিয়া তার কক্ষ থেকে স্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করলেন। সেটি ছিল তাদের জীবনের শেষ কথোপকথন। জিয়া কি অনুভব করতে পেরেছিলেন যে সময় তার ঘনিয়ে আসছে? ফোনে কথা বলা শেষে তিনি স্টাফদের নির্দেশ দিলেন, কাল সকাল 7:45 আমাকে 1 কাপ চা দিও। কিন্তু সেই সকাল জিয়া রহমানের জীবনে আর আসেনি। ঘড়িতে তখন রাত 2:30। ঘাতক দলের 16 জন সদস্য কালুরঘাট রেডিও ট্রান্সমিটার এলাকায় জড়ো হয়। কি এক অদ্ভুত ঐতিহাসিক সমান্তরাল! যেই কালুরঘাট থেকে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই একই কালুরঘাট থেকে তার সৈন্যদল তার মৃত্যুর পদধ্বনি শুরু করেছিল। রাত 3:45 3টি ট্রাক ও জিপ নিয়ে ঘাতক দল সার্কিট হাউসে আক্রমণ করে। রকেট লঞ্চের আঘাতে প্রকম্পিত হয় পুরো চট্টগ্রাম শহর। জিয়াউর রহমানের ব্যক্তিগত দেহরক্ষীরা অপ্রস্তুত অবস্থায় হামলার মুখে পড়ে। প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ বীরত্বের সাথে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু ঘাতকের ভারী অস্ত্রের সামনে তিনি বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। গুলির শব্দে জিয়াউর রহমানের ঘুম ভেঙে যায়। তিনি দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসেন। সামনে উদ্ধত বন্দুক হাতে নিজের ওই সৈন্যদের দেখে তিনি থমকে যান। জিয়া শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? আর তখন ক্যাপ্টেন মুসলিউদ্দিন তখন অভয় দিচ্ছিলেন, ঘাবড়াবেন না, আমরা আপনাকে বের করে নিয়ে যাব। কিন্তু লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান পিছন থেকে এসে কোনো কথা না বলে তার হাতের সাব মেশিন গান থেকে পুরো এক ম্যাগাজিন বুলেট জিয়ার বুকের খালি করে দেন। মুহূর্তের মধ্যে জাজরা হয়ে যায় রাষ্ট্রপতির শরীর। লুটিয়ে পড়েন তিনি। জিয়াউর রহমানের রক্তে ভিজে যায় সার্কিট হাউজের মেঝে। জিয়াকে হত্যার পর ঘাতক দল তার মরদেহ রাঙ্গুনিয়া এক পাহাড়ি এলাকায় নাম পরিচয়হীনভাবে দাফন করে। এদিকে এই হত্যাকাণ্ড সমগ্র বাংলাদেশে এক শোকের পাহাড় নিয়ে আসে। জেনারেল মঞ্জুরের বিদ্রোহ সফল হতে পারেনি। সে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে এবং পরবর্তীতে এই জেনারেল মঞ্জুর রহস্যজনকভাবে সেনানিবাসে এক সৈনিকের গুলিতে নিহত হয়। জিয়ার মরদেহ যখন উদ্ধার করে ঢাকায় আনা হয়, তখন সংসদ ভবনের সামনে জানাজায় মানুষে একাকার হয়ে গিয়েছিল। প্রায় 20 লক্ষ মানুষ সেই জানাজায় অংশ নিয়েছিল। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সাধারণ মানুষের ভালোবাসার এক বিরল দৃশ্য। মানুষ কাঁদছিল তাদের সেই নেতাকে হারিয়ে, যে তাদের স্বপ্ন দেখিয়েছিল। জিয়া রহমান মারা যাওয়ার পর তার পকেট থেকে পাওয়া গিয়েছিল মাত্র কয়েকটি টাকা। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন তার পরিবারের খরচ ছিল মাসিক মাত্র 2000 টাকা। যে মানুষটি একটি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তার থাকার জন্য কোনো অট্টালিকা ছিল না, কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। এক ভাঙা চশমা আর সাধারণ সুতি গেঞ্জি ছিল তার চিরচেনা রূপ। জিয়া রহমানের রাজনৈতিক আদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ওনার দেশপ্রেম এবং আকাশচুম্বী সততা ওনার সবচেয়ে বড় পরিচয়। জিয়া রহমানের এই ট্র্যাজেডি মৃত্যু কি কেবল ওই সামরিক অভ্যুত্থান ছিল? ওনার এই সাধারণ জীবনযাপন আমাদের এই বর্তমান রাজনীতিবিদদের জন্য কি কোনো শিক্ষা হতে পারে? আপনার মূল্যবান মতামত আমাদের এই কমেন্টে জানান। আর ভিডিওটি যদি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে শেয়ার করে অন্যদের জানার ব্যবস্থা করে দিন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কেস স্টাডি ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।